সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে লেফটেন্যান্ট কর্নেল প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, বিএনসিসিও চেয়ারম্যান জানিপ। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে কথা বলবার জন্য। ধন্যবাদ। স্যার, ইতিমধ্যে আপনি স্যার জেনেছেন, আমরা সকলেই মোটামুটি জানি যে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অস্থিরতা তৈরি হয়েছে। জনাব হাসনাত আব্দুল্লাহ উনি একটি ফেসবুক স্ট্যাটাস বৃহস্পতিবার রাতে শেয়ার করেছেন। এনসিপির অন্যতম কুশীলব, অন্যতম মুখ্য সংগঠক, তিনি সেখানে উল্লেখ করেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি পুনর্বাসনের প্রক্রিয়ায় আওয়ামী লীগ চাচ্ছে, পুনর্বাসিত হতে চাচ্ছে, যেটির জন্য ক্যান্টনমেন্ট থেকে জনাব হাসনাত আব্দুল্লাহকে আহ্বান জানানো হয়েছে। বিষয়টি নিয়ে উনি কথা বলেছেন। হঠাৎ করে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, এমন একটি সেন্সিটিভ বিষয়, কেননা এটির সাথে উনি বাংলাদেশের সেনাবাহিনীকে জড়িয়েছেন, আমাদের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত থাকেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এবং একই সাথে স্যার, এটির সাথেই প্রাসঙ্গিক যেটি চলে আসে, জনাব আরেকজন অন্তর্বর্তীকালীন সরকারের জনাব সম্মানিত উপদেষ্টা জনাব আসিফ, উনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন আজকে, সেটিও আপনি জানেন, যে ডক্টর ইউনূস সরকার প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ব্যাপারে উনি কথা বলেছেন যে সেনা প্রধান, মাননীয় সেনা প্রধান উনাকে সিলেক্ট করার সময় আপত্তি জানিয়েছিলেন। এই বিষয়গুলোকে আপনি স্যার কিভাবে দেখছেন? রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে এই ধরনের কিছু কথা চালাচালি, এই ধরনের ফেসবুক স্ট্যাটাস, দায়িত্বশীল সূত্র থেকে কথা বলা, সবকিছু মিলিয়ে আমরা কোন দিকে যাচ্ছি আপনার কাছে মনে হচ্ছে? এটি কি পরিকল্পিত, নাকি এটি আসলে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো বিষয়? ধন্যবাদ। দেখুন, আমাদের সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনা, নৌ এবং বিমান বাহিনী, তারা আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের স্বাধীনতার রক্ষক, এবং আপনি যদি ঢাল হিসেবে বিবেচনা করেন বা শিল্ড, তাও বলতে পারেন। এখন আপনার 11 তারিখের এই মিথস্ক্রিয়ার কথা আপনার কেন 20 বা 21 তারিখে জানাতে হবে? এই কিন্তুটা কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্নটা দেখা দিয়েছে, উত্থিত হয়েছে সেই কারণে। এর পরপরই আমরা দেখলাম মাননীয় উপদেষ্টা, যিনি আরেকজন সব কেন্দ্রীয় সমন্বয়ক বলতে পারেন, এই বিপ্লবের অন্যতম কাণ্ডারি আসিফ মহোদয়, তিনি আপনার একেবারে সকণ্ঠে ইন্টারভিউ দিলেন এবং মাননীয় সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের মাননীয় সেনা প্রধানকে জড়িয়ে, এবং দুটি আপনার যে ইন্টারভেনশন ইন দ্য মিডিয়া, একটি সোশ্যাল মিডিয়ামে আর একটি ইলেকট্রনিক মিডিয়ামে, দুটি আমি মনে করি সুচিন্তিত ভাবেই তারা ঠান্ডা মাথায় কাজটি করেছেন। তাৎক্ষণিক উত্তেজনার বশে কিংবা স্পার অফ দ্য মোমেন্ট এটি ঘটেছে সেটি মনে করি না। এখন আপনার নিশ্চয়ই মনে আছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ক্লিন্টন সাহেবকে হাজির নাজির করে বিশ্ব দরবারে আমাদের একজন মাননীয় উপদেষ্টা, যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বর্তমানে, তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। আর মাস্টার মাইন্ডের সহযোগী কারা? তাদের অন্যতম আপনার হাসনাত মহোদয়, তাদের অন্যতম মাননীয় উপদেষ্টা আসিফ মহোদয় এবং সার্জিস মহোদয়। এবং যে দলটি গঠিত হয়েছে, অনেকে মজা করে কিংস পার্টি হিসেবে চিহ্নিত করবার চেষ্টা করছেন। আমি অবশ্য সেই কয়েনেজ আরোপ করতে নারাজ। বাংলাদেশ সিটিজেন্স পার্টি, এটি বহুল প্রতীক্ষিত এবং যথেষ্ট প্রস্তুতি নিয়েই তারা একেবারে, এমনকি একজন, তিনি তো মন্ত্রীর পদ থেকে
মন্ত্রী মর্যাদা অধিষ্ঠিত ছিলেন উপদেষ্টা হিসেবে, সে পদ থেকে ইস্তফা দিয়ে এই ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো ফলে যা কিছু ঘটছে খুব সময় ধরে ঠান্ডা মাথায় কাজগুলো হচ্ছে। এখন আসুন হাসনাত মহোদয়ের যে অঙ্গুলি তিনি নির্দেশ করছেন মাননীয় সেনা প্রধানের প্রতি, সেই বিষয়ে আসলে ইংরেজিতে একটা কথা আছে, গিভ দ্য ডেভিল ইজ ডিউ। শয়তানকেও তার ন্যায্য পাওনা বুঝিয়ে দাও। সেই পার্সপেক্টিভ থেকে দেখলে আমি মনে করি এই অ্যাকুজেশনটা না হোক। এই জন্যে যে প্রথম আমার যদ্দূর মনে পড়ে এই বিষয়ে মুখ খুলেছেন যুক্তরাজ্যের একজন মাননীয় মন্ত্রী। তিনি তাগাদা দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, ভবিষ্যৎ যে সংসদ নির্বাচন সেইটি। আবার সম্প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে বলেছেন এই সরকারের কোনো অভিপ্রায় নেই বা পরিকল্পনা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার। তো ফলে একটির সঙ্গে আরেকটি সম্পর্ক আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে, জাতিসংঘের পক্ষ থেকেও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের তাগাদা প্রদান করা হয়েছে। তো সুতরাং আমাদের মাননীয় সেনা প্রধানকে সিঙ্গেল আউট করাটা খুব বিজ্ঞজনিত চঞ্চিত কাজ হয়েছে বলে আমি মনে করি না। আর যেটি আপনার শোনা যাচ্ছে যে তারা যেই রকমের ব্যত্যয়গুলো করছিলেন সেই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেনানিবাসে তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং যেহেতু এই বিপ্লবের সম অংশীদার তারা, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং সেই সঙ্গে ছাত্র জনতা, সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আপনার শেখ হাসিনা সরকারকে বিদায় নিতে হয়েছে। ফলে আপনার কে কতটা ঝুঁকি মাথায় নিয়েছেন, আমার প্রিয় ছাত্র আমাদের আবু সাইদ, তিনি তো জীবন উৎসর্গ করেছেন এবং সেটাই ছিল কিন্তু টার্নিং পয়েন্ট। আমাদের হাসনাত মহোদয়, সার্জিস মহোদয়, তারপরে আপনার আসিফ মহোদয়, তারা কিন্তু এখনো লাইভ এন্ড কিকিং, তারা কিন্তু মৃত্যুবরণ করেননি, জাগ্রত আছেন, জীবিত আছেন এবং সক্রিয় আছে। তো সেই জন্যে ওই পার্সপেক্টিভটাও কিন্তু ভুলে গেলে চলবে না। আমাদের মাননীয় সেনা প্রধান এবং তার সহকর্মীরা তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েছেন, কারণ তারা একটা কোড অফ কন্ডাক্ট মেনটেন করতে হয়, অনার কোড আছে তাদের, এবং রাষ্ট্রীয় আইন অনুসারে তাদের কোর্ট মার্শাল হতে পারত। তারা যখন সিদ্ধান্ত নেন তারা গুলি চালাবেন না, অর্থাৎ সরকার প্রধানের নির্দেশ অমান্য করবেন, আপনার প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ অমান্য করবেন, তখন তো আপনার রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে ব্যাখ্যা করার সুযোগ তৈরি হয়ে যায়, এবং সেই অভিযোগে অভিযুক্ত হলে চাকরি তো হারানো খুব লঘুদণ্ড, আপনার জীবন নাশেরও সম্ভাবনা থেকে যেত। তো ফলে এত শত ঝুঁকি নেয়ার পরে যদি তার দিকে অঙ্গুলি নির্দেশ করেন, তাহলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, যার জন্য চুরি করি সে বলে চোর। আপনার এই দুঃখ রাখবেন কোথায়? তো সেই বিষয়টা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, কোন কোন মহল থেকে মাননীয় প্রধান উপদেষ্টার ব্যাপারেও কিন্তু লাল কার্ড তুলে ধরা হয়েছে। কেন তিনি এই অ্যাসারশনটায় গেলেন? অর্থাৎ এখানে মহামান্য রাষ্ট্রপতি বলুন, মাননীয় প্রধান উপদেষ্টা বলুন, আমাদের মাননীয় সেনা প্রধান বলুন, সবার দিকে অঙ্গুলি নির্দেশের একটা চেষ্টা কিন্তু একটি মহলের আছে, which is really unfortunate. রাষ্ট্রের ভালাইয়ের কথা চিন্তা করলে আপনার এই জাতীয় কর্মকাণ্ড কোনোভাবেই উৎসাহিত করার সুযোগ নেই। সেই জন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে। গোপাল ভাঁড়ের সেই গল্পের যুগে ফিরে গেলে চলবে না, যেই ডালে বসে আছেন সেই ডাল কাটছেন। আপনি নিশ্চিত যে এই প্রক্রিয়া চলতে থাকলে একটা পর্যায়ে আপনি নিজে হুড়মুড় করে পড়ে যাবেন এবং ডালটি মধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠের কাছে চলে যাবে, এই রাষ্ট্র বিপন্ন হবে।
স্যার, এতে করে কি এই ধরনের মন্তব্যের পরে দিয়ে আপনার কাছে কি মনে হয় যে সরকার এবং সেনাবাহিনী কোনো মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে? দেখুন, আমি বলবো যে পুরো সরকার এবং সশস্ত্র বাহিনী আপনার মুখোমুখি একটা কনফ্রন্টেশনাল বেলিজারেন্ট রলে যাচ্ছে সেটা মনে করি না। এখানে আপনার কোন কোন উপদেষ্টা এবং যে নবগঠিত দল তারা হয়তো এক লগার হেড, পুরো ইউনূস সরকার নয়। ধন্যবাদ স্যার। আমি এই প্রসঙ্গে এবারে আমি যে বিষয়টিতে আসতে যাচ্ছি এটি প্রাসঙ্গিক, এটির সাথেই যুক্ত। আহ, আপনি এটিও জানেন, আপনি একটু আগে বলছিলেন স্যার, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে ওনার মন্তব্য জানিয়েছেন যে এই ব্যাপারে সরকারের কোনো ধরনের পরিকল্পনা নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপে যিনি প্রধান এসেছিলেন তার সাথে এক আলোচনায় উনি বলেছেন বৈঠকে। এটির পাল্টা প্রতিক্রিয়ায় এনসিপির প্রধান যিনি আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, উনি আবার একটি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। সেখানে আপনি দেখেছেন কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ছাড়া, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া আহ, বিকল্প কোনো পথ তৈরি হতে পারে না, বা বিষয়টি এরকমই ছিল ওনার মন্তব্য থেকে। এবং একই সাথে আমি যদি কোট আনকোট করি তাহলে আপনি জানেন যে বিচার অনিষ্পন্ন রেখে, জনাব নাহিদ ইসলাম বলছিলেন, বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার কোন ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান। আবার একই সাথে আরেকটি বিষয় এসেছে যে ক্যান্টনমেন্ট থেকে বা সেনানিবাস থেকে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হবে বা কোনো হুকুম আসবে বা কোনো অর্ডার আসবে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী নেই। উনি বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার সেনাবাহিনী নেই, স্পষ্ট উনি বলেছেন কোট আনকোট করলে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কেননা এটি রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক মাঠকে ঘোলা করছে কিনা, শঙ্কার জায়গা তৈরি হচ্ছে কিনা, এবং সেই শঙ্কার ভয়াবহতা কতটুকু হতে পারে। এবং পাশে দিয়ে যদি স্যার আমি আরেকটি বিষয়কে তুলে আনি, যে আপনি দেখেন গণ অধিকার পরিষদের যিনি প্রধান জনাব নুরুল হক নুরু, ভিপি নুরু, তিনি আবার বলেছেন যে সেনাবাহিনী যদি সেদিন পাশে না থাকতো আমাদের জনগণের পাশে, তাহলে দেশ এটি গৃহযুদ্ধের দিকে এগোতো বা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতো। এই সার্বিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বিভিন্ন পাল্টাপাল্টি মন্তব্য এসেছে, প্রতিক্রিয়া এসেছে। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা, একদিকে সেনাবাহিনীকে নিয়ে কথা বলা, একদিকে সেনাবাহিনীর কোনো এখতিয়ার নেই আওয়ামী লীগকে, আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া, এবং ভিপি নুরুল হক নুরুর মন্তব্য, এই সবগুলোকে মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? রাজনৈতিক পরিস্থিতির কোন দিকে আমরা, এখন আমরা কোন দিকে যাচ্ছি? দেখুন, আমাদের আলমা মাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক ভিপি, বর্তমানে একটি রাজনৈতিক দলের কর্ণধার নূর, তিনি যে বক্তব্য রেখেছেন তা আমি মনে করি দেশপ্রেমে উদ্বুদ্ধ তিনি, তার প্রমাণ তিনি রেখেছেন এবং রাজনৈতিক ঝুঁকি কাঁধে নিয়ে এই বক্তব্য হাজির করেছেন। আর আমাদের নবগঠিত রাজনৈতিক দলের কর্ণধার যিনি সাবেক উপদেষ্টা, তিনি যে বক্তব্য রেখেছেন এটি তিনি যেই রাজনীতির অ্যাক্স গ্রাইন্ড করছেন তার ফসল। সুতরাং হি হ্যাজ এভরি রাইট টু গ্রাইন্ড হিজ অ্যাক্স। অ্যাট দ্য সেম টাইম ভিপি নূর যে বক্তব্য রেখেছেন সেটি জানান দেওয়ার অধিকারও পরিপূর্ণভাবে তার আছে। আসলে ডেমোক্রেসি বলতে আমি সবসময় বলে থাকি এটা হচ্ছে প্লুরাল স্পেস, এবং প্লুরাল স্পেসে পরিসর যত বিস্তৃত হবে তত ভালো। এবং শত ফুল ফুটতে দাও বলে একটি কথা আছে প্রবাদে, তা এটা এই প্রেক্ষিতে প্রাসঙ্গিক বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমি বিএনপির প্রসঙ্গে আসি। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যখন মাননীয় প্রধান উপদেষ্টা ওনার বক্তব্য দিয়েছেন, তার পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম ওনাদের প্রতিক্রিয়াও আপনি নিয়ে কথা বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টির সাথে। একই সাথে বিএনপির পক্ষ থেকে সিনিয়র একজন নেতা জনাব রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব,
উনি কিন্তু আবার বলেছেন যে আওয়ামী লীগের শুদ্ধ লোক দিয়ে যদি রাজনীতি করতে চায় তাহলে তাদেরকে তো রাজনীতি করার অধিকার দেওয়া উচিত। সেই ক্ষেত্রে আমরা বাধা দেওয়ার কে? আ আ অনেকটুকু অনেকটা এরকম ভাবেই এসেছে উনার বক্তব্যটি। তো এটিকে আপনি কিভাবে দেখছেন? যে তাহলে বিএনপি পরিপূর্ণভাবেই চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতির মাঠে থাকুক। এটিতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটি কেমন? এবং একই সাথে বিএনপির এই ধরনের মন্তব্য বা বক্তব্য স্বাভাবিকভাবেই এনসিপির সাথে তো একটি মুখোমুখি অবস্থানে এসে দাঁড়ায়। তাহলে যদি আমরা দেখি। কেননা এনসিপি চাচ্ছে একেবারেই আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠ। আ শুধু যেই সমস্ত দলগুলো রয়েছে তারা থাকবে। কিন্তু বিএনপি জাতীয় পার্টি তারা আবার চাচ্ছে যে আওয়ামী লীগ অবশ্যই মাঠে থাকতে হবে। আবার একই সাথে স্যার আমি ওই বিষয়টিকে আবার আমি একটু রিপিট করব। সেটা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেই কথাটি জনাব হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সেখানে কিন্তু বলা হয়েছে রিফাইন্ড আওয়ামী লীগের পক্ষ থেকে যারা অংশ নিতে চাচ্ছেন, যাদের নাম এসেছে আপনি জানেন সেই নামগুলার মনে হয় উল্লেখ করার দরকার নেই। সেখানে কিন্তু বলা হয়েছে যে এপ্রিল থেকে মে পর্যন্ত শেখ পরিবারের যত অপরাধ আছে সেটি স্বীকার করে নেওয়া হবে। হাসিনাকে অস্বীকার করা হবে এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যে দর্শন যে আদর্শ সেই আদর্শকে লালন করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। এটিকে রিফাইন্ড আওয়ামী লীগ বলা হচ্ছে। সামগ্রিক বিষয়গুলো স্যার কেমন যেন একটি জটিল প্রক্রিয়ার মধ্যে আবর্তিত হচ্ছে। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন, বিষয়টি খোলাসা করে যদি আপনার মতো করে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। অনেকগুলো দেখুন, প্রসঙ্গ একসাথেই এসেছে। আপনার যারা বৈবাহিক সূত্রে কিংবা রক্তের সূত্রে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে অন্যতম আমাদের বিজেপি চেয়ারপারসন অন্যতম। তিনি আপনার যে অভিযোগগুলোর কথা বলা হচ্ছে এগুলোর কোনো দোষে দুষ্ট নন এবং আপনার তিনি কারা নির্যাতিত হয়েছেন হাসিনা সরকারের দ্বারা, কোন ঠাসা ছিলেন, তাকে শারীরিক মানসিকভাবে নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। তারপর আমার জানা মতে গনি বক্স চৌধুরীর নাতি, বেলগাছির জমিদার মাহমুদুর শামস চৌধুরী, যিনি সারা জীবন জাতিসংঘে চাকরি করেছেন উচ্চ পদে, বর্তমানে নিউ ইয়র্কার স্যার, শেখ নাসের মহোদয়ের কন্যা লুনার জামাতা, তার মতো ফেরেস্তা সম মানুষ খুব বেশি খুঁজে পাওয়া যাবে না। এই পরিবারের সদস্য হয়েও তিনি একটি প্লট পর্যন্ত তাকে সাধা হয়েছিল, তাকে অসংখ্যবার বলা হয়েছে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হন, আপনি দেশে ফিরে আসেন, হি রিফিউজড। তো সবাইকে ঢালাও ভাবে এ ধরনের অভিযোগে অভিযুক্ত করার চেষ্টাটা আমি বলবো নাহক চেষ্টা। এক এক্সেপশন সব জায়গায় পাওয়া যাবে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আর আপনার এখানে যে বিষয়টি লক্ষণীয়, যে আমাদের ইলেকট্রয়েটের একটা বড় অংশ জুড়ে কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা আছেন। তো তাদেরকে আপনি ডিসএনফ্র্যাঞ্চাইজ যদি করে বসেন, তাহলে যেই মোজাইকটা তৈরি হবে সেটা কতটা অর্গানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় প্রশ্ন তুলে বসতে পারে। যেই কারণে 14, 18 এবং 24-এর নির্বাচন আমরা মনে করি পার্টিসিপেটিভ হয়নি, একই দোষে দুষ্ট হবে ভবিষ্যৎ নির্বাচনটি। এখন যেই অবস্থায় আমরা এখন বিরাজমান, রাষ্ট্র চরিত্র যেই রকম আছে, এই অভিযোগের তীর যদি আমাদের দিকে ছুড়ে দেওয়া হয়, অগ্নিবাণ যদি ক্ষিপ্ত হয়, তা কি আমরা অ্যাফোর্ড করতে পারবো? আসলে সাউথ আফ্রিকান মডেলটা থেকে আমাদের অনেক কিছু শিখবার দরকার ছিল, সেটা যথারীতি আমরা ব্যর্থ হয়েছি। আর একবার যেমন ট্রেন মিস করলে তা ফিরে আসে না, সেরকম একটি স্টেটে আমরা পৌঁছে গেছি। যত দিন যাবে তত পরিবেশ পরিস্থিতি জটিল থেকে জটিলতর লাভ করবে, বিপ্লবের যেই জজবা সেটি ক্রমে আপনার কম্প্রোমাইজড হতে থাকবে এবং আপনার নানামুখী স্লোগান তখন উত্থিত হবে।
স্যার, রিফাইন্ড আওয়ামী লীগ বলতে যেটি বোঝানো হচ্ছে সেখানে শেখ পরিবারের কথা বাদ দেওয়ার কথা বলা হয়েছে। শেখ পরিবারের কেউ অন্তর্ভুক্ত থাকবে না। কিন্তু সেখানে দেখুন, এই সেই এই- রিফাইন্ড এই- আওয়ামী এই লীগে দাবিটি এই দাবিটি কিন্তু উত্থাপন করেছেন আমাদের কারা নির্যাতিত আহ, সাংবাদিক মাহমুদুর রহমান, আমার দেশ পত্রিকার যিনি সম্পাদক। তিনি বলেছেন যে মুজিব পরিবারকে স্যাটাসাইড করে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। তার মতো একজন কারা নির্যাতিত, শারীরিকভাবে নির্যাতিত ব্যক্তি যখন এই উদারতার পরিচয় দিতে পারেন, সেখানে আমি জানি হাসনাত মহোদয় নিজেও নির্যাতিত ছিলেন। আমাদের ডিবি যিনি দায়িত্বে ছিলেন, আপনার হারুন সাহেব, সেখানে তাকে আমরা তার শরীরের নিপীড়নের যে চিহ্ন তা পত্রিকা দিয়ে ঢেকে রাখতে দেখেছি। সেই ছবি এখনো চোখে ভাসে। শরীরের বিশেষ বিশেষ অংশ নীলচে বরণ ধারণ করেছিল, সেটাও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। তো তৎসত্ত্বেও আমি বলবো উদারতার কোনো বিকল্প নেই। উদারতা মানুষকে মহান করে। উদারতা ওই শিক্ষাই দেয়, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, কুকুরের মতো কামড়ানো কিরে মানুষের শোভা পায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। তাহলে কি এমনটি বলা যায় যে আহ, এই আহ, পরিশোধিত আওয়ামী লীগ যদি কোনোভাবে রাজনীতিতে আসার জন্য সর্বমহল এক হয় এবং তারা যদি রাজনীতিতে ফিরে আসে, সেই ক্ষেত্রে কি মাইনাস শেখ হাসিনা বিষয়টি চলে আসবে আপনার কাছে মনে হয়? দেখুন, একজন মানুষ নশ্বর। অনন্তকাল একজন মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, তিনি কর্মক্ষম থাকেন না। সুতরাং সেই বিবেচনাটাও তো আমাদের মাথায় রাখতে হবে। আমি ব্যক্তিগতভাবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একজন সদস্য হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধী। মনির খোকুর যখন ফাঁসির আদেশ হয়েছিল তার আমি বিরোধিতা করেছিলাম। সেজন্য অনেকে তখন আমাকে খোঁজাখুঁজি করেছিলেন ট্রিট করবার জন্য। কিন্তু তৎসত্ত্বেও, যেহেতু ইস কাইন্ড অফ আর্টিকেল অফ ফেইথ ফর আস, ফর অল দ্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মেম্বার্স, আমরা কিন্তু বিষয়টাকে সেভাবে দেখি। এবং একই বক্তব্যের প্রতিধ্বনি আপনি খুঁজে পাবেন ব্যারিস্টার সারা হোসেনের বক্তব্যে। তিনিও কিন্তু এই কথাটি বলেছেন যে আমরা বিচার আচারের কথা বলি, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি করি, অসুবিধা নেই, কিন্তু যখনই আপনি মৃত্যুদণ্ডের দাবি করবেন তখন কিন্তু আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কিন্তু আমরা হারাবো। আসলে ইউরোপের অনেক দেশে বা ব্রিটেনেও বা কানাডার মতো দেশে মৃত্যুদণ্ড আইনসঙ্গত বিষয় নয়। যখনই নিশ্চিত করে এই বিষয়টি অনুভূত হবে যে সংশ্লিষ্ট ব্যক্তিকে যদি বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য পাঠান, তার জীবনের ঝুঁকি আছে, মৃত্যুদণ্ড পাওয়ার 50% সম্ভাবনাও যদি থাকে, তাহলে সংশ্লিষ্ট হোস্ট কান্ট্রি কিন্তু তাকে ফেরত পাঠাবে না, ফেরত পাঠাতে দিতে বাধ্য নন। যে ক্ষেত্রে যে বিষয়টি ঘটেছে মেজর নূরের ক্ষেত্রে কানাডায়, একই রকম অবস্থা ঘটবে ভারতে আপনার শেখ হাসিনার ক্ষেত্রে। আমাদের তো লং টার্ম একটা পার্সপেক্টিভে বিষয়গুলোকে বিবেচনায় নিতে হবে। আমাদের ট্যাকটিক্যাল হতে হবে। সবসময় বিপ্লব স্পন্দিত হলে সমস্যা। ধন্যবাদ স্যার। স্যার, আজকে আপনি দেখেছেন শুক্রবার সারাদিন জুড়ে সেনাবাহিনীর বিশেষ তৎপরতা ছিল এবং এটি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন জায়গায় সংবাদ প্রকাশিত হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, সাধারণ সড়ক, বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর তৎপরতা আজকে অন্যান্য দিনের চাইতেও অনেক বেশি উল্লেখযোগ্য ছিল। এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি? এটি কি এই ধরনের স্ট্যাটাস বা মন্তব্য করার পর নাগরিক পার্টির পক্ষ থেকে কুশীলবরা তারপর সেনাবাহিনীর এই ধরনের কোনো তৎপরতা, নাকি এটি একটি রুটিন প্রক্রিয়া? কেননা এটি নিয়েও কথা হয়েছে যে ঈদকে সামনে রেখে এটি রুটিন প্রক্রিয়া, আসলে তৎপরতা বাড়ানো হয়েছে, যৌথ বাহিনীর তৎপরতা রাস্তাঘাটে আহ উল্লেখযোগ্য হারে ছিল, দৃশ্যমান ছিল। বিষয়টি আসলে আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের পুলিশ বাহিনী যেটি ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার এনফোর্স করার দায়িত্বে নিয়োজিত, এটি মোরাল বা মনোবল কিন্তু ভেঙে গেছে এই বিপ্লবের মধ্য দিয়ে।
এখন যে অবস্থাটা, সেই কারণেই আমাদের সম্মানীয় পুলিশ কমিশনার জানান দিয়েছেন যে কেউ যদি বাড়ি যেতে চান ঈদে, নিজ দায়িত্বে যাবেন, নিজের ঘরের সেফটি এনশিওর করে যাবেন। তার মানে তাদের লোকবল সংকট আছে, তারা দায়িত্ব নিয়ে সুচারুভাবে তাদের সেবাটি প্রদান করতে সক্ষম নন, অকপট স্বীকারোক্তি। এখন সেই কারণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সম্পন্ন সশস্ত্র বাহিনীর সদস্যরা মাঠে যেহেতু আছেন, ভিজিবিলিটি ম্যাটার করে। তারা ডিপ্লয়েড যদি থাকেন, সর্বত্র ভিজিবল থাকেন, তাহলে যারা তস্কর শ্রেণীর লোক তারা কিন্তু 10 বার চিন্তা করবে এবং সতর্ক থাকবে, সংযত থাকবে, যা ইচ্ছা তাই করা থেকে বিরত থাকবে। আর যেভাবে মব কালচার, মবক্রেসি ছড়িয়ে পড়েছে, এর শাখা প্রশাখা একেবারে নরসিংদীর গহীনতম চরে পর্যন্ত পৌঁছে গেছে। সেখানে আপনার এই যে দৃশ্যমান ডিপ্লয়মেন্ট, স্পেশালি কি পয়েন্ট ইনস্টলেশন গুলোতে এবং রাজধানী শহরের সর্বত্র, সেটি কিন্তু প্রয়োজন ছিল। এখন যে বিষয়টি খোলাসা করা দরকার সেটি হচ্ছে ৩রা অগাস্ট গত বছর যে সিদ্ধান্তের জানানটি দেওয়া হয়েছিল যে সশস্ত্র বাহিনী গুলি বর্ষণ করবে না, ওই গ্যারান্টি এখনো অব্যাহত আছে, না আমাদের যারা ম্যান ইন ইউনিফর্ম, ওমেন ইন ইউনিফর্ম, তারা খালি অস্ত্র নয়, অস্ত্রের সঙ্গে এমুনেশনও ক্যারি করছেন, লাইভ এমুনেশন। এটি আমার ধারণা কোনো বাহিনীর পক্ষ থেকেই জনসমক্ষে প্রকাশ করা হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু যদি সেলফ ডিফেন্সের প্রয়োজন পড়ে, যদি আপনি ট্রেসপাস করেন, বেআইনি কাজে লিপ্ত হন, তখন কিন্তু আপনার, আমার ধারণা সশস্ত্র বাহিনীর সদস্যগণ আবেদন নিবেদনের যে কৌশল এ পর্যন্ত মেনটেন করে যাচ্ছিলেন, সেটি হয়তো বহাল নাও থাকতে পারে। ইলাস্টিসিটির একটা বিষয় আছে, তো আপনি একটা ইলাস্টিক টানতে টানতে এমন জায়গায় নিয়ে গেলেন, এরপরে টান দিলে সেটা ছিঁড়ে যাবে, সেরকম একটা জায়গায় কিন্তু এসে আমরা উপনীত হয়েছি, ধৈর্যের শেষ সীমায় যাকে বলে। স্যার আপনি বলছিলেন, বুঝতে পেরেছি স্যার। স্যার আপনি বলছিলেন যে পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নিজ দায়িত্বে নিরাপত্তা নিশ্চিত করার জন্য জনগণকে। তো হঠাৎ করে পুলিশ বাহিনীতে এই যে সদস্য সংখ্যা কমে যাওয়া, নিরাপত্তা দেওয়ার জন্য জনগণের জন্য আহ, উম, তাদের তৎপরতা কমে যাওয়া, আহ, গণ অভ্যুত্থান পরবর্তী সময়টিতে আমরা যে দেখে যাচ্ছি দীর্ঘ 7-8 মাস যাবত, তো এটি আসলে কি পুনরুদ্ধারের কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে? আপনি তো এই বিষয়গুলো বেশ ভালো ভাবে জানেন বা বোঝেন, বা এটিকে পুনরুদ্ধার করার জন্য কি তৎপরতা নেওয়া উচিত? পুলিশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে গেলে জনগণের সঙ্গী হিসেবে, জনগণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বন্ধু হিসেবে কি তৎপরতা নেওয়া উচিত? আর কোথায় বা ঘাটতি? এখন পর্যন্ত কেন পুলিশকে প্রপারলি ফাংশনিং করা যাচ্ছে না? আপনার কাছে মনে হয়? দেখুন, শেখ হাসিনার শাসন আমলে আমরা যখন কাজী নজরুল ইসলাম এভিনিউ দিয়ে অতিক্রম করতাম, গাড়ি থেকে খেয়াল করতাম স্ক্রল, আপনার ল্যাম্প পোস্ট বা লাইট পোস্টে যে পুলিশের কোনো অবৈধ আদেশ আপনি মানতে বাধ্য নন। তার মানে আদেশ হতে হবে বৈধ, এবং এই যে বৈধ অবৈধ ডিস্টিংশনটা করবার জন্য যে পরিমাণ প্রশিক্ষণ প্রয়োজন, যে পরিমাণ গ্রুমিং প্রয়োজন, সেটি কতটুকু অবশিষ্ট আছে বা হয়েছে এই গত 16 বছরে, আমার যথেষ্ট সন্দেহ আছে উইথ পিঞ্চ অফ সল্ট। সেই জন্যে আপনার লম্বা সময়ের প্রয়োজন পড়বে যদি পুরো হাউস ইন অর্ডার নিয়ে আসতে চাই আমরা, এবং 6-7 মাস সময় খুবই অপ্রতুল সেই দৃষ্টিকোণ থেকে দেখলে। সেই জন্যই সেই ভ্যাকাম বা শূন্যতা পূরণের জন্যে আপনার সশস্ত্র বাহিনী আপনার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে মোতায়েন হচ্ছে। তাহলে কি স্যার এবার ঈদে কর্মুখ মানুষ ফিরে যাবে তাদের বাড়ির উদ্দেশ্যে নারীর টানে, ঢাকা অনেকটুকুই ফাঁকা থাকবে, তাহলে আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা বেশ খানিক রয়েছে আপনার কাছে মনে হয়? কেননা সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন মাঠে, তারাও আমাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। তাহলে বিষয়টা কি ব্যালেন্স হবে নাকি আইন শৃঙ্খলা অবস্থা খারাপ করলে হতেও পারে?
পুলিশের এমন দেখুন, মন্তব্যের? একজন দায়িত্বশীল ব্যক্তি একটি রাজধানী শহরের মতো শহরের পুলিশ কমিশনার পদে যখন সমাসীন থাকেন, তখন এর ইমপ্লিকেশনটা চিন্তা করে বক্তব্য দেওয়া দরকার। আমি খুব খোলামেলা ঝেড়ে কেসে যেটি বলবো, আপনি নাগরিকদের উপর ছেড়ে দিলেন বাড়ির নিরাপত্তার দায়িত্ব। এখন আপনি তো হাত পা বেঁধে দিয়েছেন। এই সরকার ক্ষমতায় আসার পরপরই আপনার সকল বেসামরিক নাগরিকের অস্ত্রের লাইসেন্স জব্দ করেছে। আপনার টুটু বড় রাইফেল, শর্টগান কিংবা পিস্তল এইগুলো আপনার জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আত্মরক্ষার্থে কেউ যদি ট্রেসপাস করে, আপনার পক্ষে গুলি ছোড়া সম্ভবপর নয়, কারণ হাতিয়ার নেই আপনার কাছে। এখন আপনি হাতিয়ারও নিয়ে গেছেন, আবার বলছেন নিজ দায়িত্বে পাহারা দিতে হবে, সম্পদ রক্ষা করতে হবে। তো এই ধরনের বিষয়গুলো চিন্তা ভাবনা করেই তো মেজারগুলো নেওয়া দরকার ছিল। এখন তেলে মাথায় তেল দেওয়ার একটা বিষয় আছে, যারা কমিশন অফিসার, যাদের অস্ত্রের লাইসেন্স আছে, তারা কিন্তু দে আর অ্যালাউড টু ক্যারি দেয়ার আর্মস। একে বিষয় হচ্ছে তিনি প্রশিক্ষিত, দ্বিতীয়ত তিনি আপনার এই অধিকার লাভ করছেন যেহেতু তার সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্টতা আছে। আর বেসামরিক নাগরিক, তাদের জন্য যেখানে এটি বেশি করে প্রয়োজন, সেই জায়গায় আপনি তাকে নিরস্ত্র করে ফেলেছেন। সেই জন্যই আসলে চিন্তা ভাবনা করে কথা বলা ভালো, কাজ করা ভালো। আর অনন্তকাল ধরে তো বেসামরিক নাগরিকদের লাইসেন্স এবং অস্ত্র আপনি আটক রাখতে পারেন না। এটি তার নাগরিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, নিরাপত্তা নিশ্চিত করার অধিকার তার সঙ্গে সংযুক্ত। এই কথাগুলো বলবার আসলে কালচারটা শুরু করতে হবে। সেজন্যই আমি কিন্তু বলছি দায়িত্ব নিয়ে। ধন্যবাদ স্যার। আমি একদম শেষ শেষ যে বিষয়টি নিয়ে বিষয়টি দিয়ে করব। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশে আসার একটি প্রস্তুতি নিচ্ছেন এবং সেই জন্য ঢাকায় ওনার আবাস স্থলের সংস্কারের কাজে হাত দিয়েছে ওনার লোকজন, এবং একই সাথে বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনিও ঈদের পরে দেশে ফিরে আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি জন্য এটি একটা আশার আলো, কারণ দীর্ঘদিন ওনাদের দলের যারা কান্ডারি ওনারা দেশের বাইরে ছিলেন। তো এই বিষয়টিকে আপনি রাজনীতির মাঠে নতুন সমীকরণ হিসেবে কিভাবে দেখবেন? এই যে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান বাংলাদেশে এই মুহূর্তে, সেই জায়গায় ওনারা ফিরে আসার পরে দিয়ে সেটি কি বিএনপির জন্য তো অবশ্যই আশা হলো, বিএনপির জন্য সেটি একটি শক্ত অবস্থান। কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা বিএনপিকে প্রতিপক্ষ এখন ভাবে, তাদের জন্য এটি কেমন বার্তা? রাজনৈতিক সমীকরণের দিক থেকে এটি নতুন কোনো মাত্রা যোগ করবে কিনা সামনে নির্বাচনকে সামনে রেখে? দেখুন, আমার জানা মতে তারেক জিয়া মহোদয়ের প্রায় ৮০টির মতো মামলা ছিল। তার মধ্যে সর্বশেষ যে তথ্য আমরা গণমাধ্যমে পেলাম যে তার সকল মামলা খারিজ হয়ে গেছে। অর্থাৎ তিনি এখন মুক্ত মানুষ, তিনি যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করতেন। এখন ফিলিপিন্সের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব আপনার একুইনো মহোদয় এইভাবে বিদেশ থেকে যখন নিজ মাতৃভূমিতে এয়ারপোর্টে হাজির হয়েছিলেন, তখন তাকে অ্যাসাসিনেট করা হয়েছিল। সেই ভয় কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আগে তিতা ভালো, আমি অন্য কেউ সাহস করে কথাটি বলবে না, আমি বললাম অন রেকর্ড। সর্বরকম নিরাপত্তা প্রস্তুতি নিয়েই তাকে আসতে হবে, কোন রকমের ঝুঁকি নিয়ে আর চলবে না। তার পিতা আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়া কে কিন্তু জীবন দিতে হয়েছে আততায়ীর গুলিতে। তিনি হয়তো তখন ম্যাচুরিটি অর্জন করেননি, সাবালক হননি, কিন্তু তার পিতৃবিয়োগ ঘটেছে। সেই জন্যে সতর্কতার কোনো মান নেই, সেই বিবেচনায় হয়তো তিনি এখনো সময় নিচ্ছেন। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষিত হলে
তখন নিশ্চিত করে তিনি জানবেন যে আপনার নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। সেই সময় ঝুঁকি পরিমাণ কম, এই বিবেচনায় তখন এসে হয়তো তিনি সামিল হতে পারেন আমাদের রাজনীতি। Let's see what happens. ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পাবলিক টক। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সবাই ভালো থাকবেন। নতুন অতিথি নতুন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।